আমি কন্যা, আমি মা, আমি শিক্ষক। কে আমি? আমি নারী, আমিই পারি। প্রিয় শিক্ষার্থীরা, বোরা ভার্চুয়াল স্কুল কুমিল্লার আজকের লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোহিনুর কবিতা, সহকারী শিক্ষক, বাংলা, বোরা হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা নিয়ে আসছি। আমি বরাবরের মতোই আমি যেরকম বাংলা পড়াই, আজকেও বাংলা নিয়ে আসছি। অষ্টম শ্রেণীর বই যে সাহিত্য কণিকা বইটা আছে, সে বইটা থেকে আজকে আমরা পদ্য অংশ থেকে একটা পদ্য বা একটা কবিতা পড়ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতা পড়ব, কিন্তু কবিতার নাম কিন্তু উল্লেখ করিনি, কিন্তু আমি কিছু কথা বলেছি প্রথমেই। কথাগুলো শুনে কি তোমরা বুঝতে পারছো আমরা কোন কবিতাটা পড়তে যাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, এই কথাগুলোর সাথে আমি একটা ছবি দেখাই। যদি ছবিটা ব্যাখ্যা করি তাহলে হয়তো বুঝতে পারবে যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আমার হাতে একটা পোস্টার আছে। হ্যাঁ, পোস্টারটা তোমরা একটু মন দিয়ে দেখো। আমার হাতের পোস্টারটায় দেখো যে ছবিগুলো আছে, প্রথমে দুজন প্রথিতযশা ব্যক্তিত্ব, বাংলাদেশের নামকরা দুজন ব্যক্তিত্ব। প্রথমজন বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য চিত্রশিল্পী, প্রথিতযশা চিত্রশিল্পী, নাম হাশিম খান। তার পাশে আছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা ছবি। হাশিম খানের একটা ছবি, কাজী নজরুল ইসলামের একটা ছবি। দুজনেই তাদের স্ব ক্ষেত্রে, তাদের কর্ম দ্বারা তারা দুজনেই বাংলাদেশের খুব পরিচিত, বাংলাদেশের মানুষের যে আমরা সাহিত্য ক্ষেত্রে বলি, সংস্কৃতির ক্ষেত্রে তারা অনেক বড় অবদান রেখেছেন। তারপরে নিচেই দেখো দুজন নারীর ছবি। একজন সেলিনা হোসেন, বর্তমান সময়ের নামকরা একজন ঔপন্যাসিক লেখক। আরেকজন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ছবি। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পুরুষের পাশাপাশি যে দুইজন পুরুষকে দেখালাম, শিল্পী হাশিম খান এবং কাজী নজরুল ইসলাম, তাদের অবদান শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে পুরুষরা যেভাবে অবদান রেখেছেন, নারীদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কি করছেন, সমাজে তাদের স্ব ক্ষেত্রে মানুষের জন্য অবদান রেখে যাচ্ছেন। তাহলে বুঝতে পারছো আজকে কি পড়তে যাচ্ছি? আজকে আমরা পড়ব নারী কবিতাটি, যেখানে বাংলা নারীদেরও যে সমাজে অবদান আছে, নারীরাও যে চাইলে অনেক কিছু করতে পারে, সেটা আজকে আমরা নারী কবিতাটির মাধ্যমে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ছি নারী কবিতাটি। নারী কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই কবিতাটিতে যাওয়ার আগে কবি পরিচিতিটা জেনে নিব। যেরকমভাবে আমাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি জানতে হয়, সেভাবে আমরা কবি পরিচিতি জেনে নিব। তো আমরা বুঝতে পারছি কাজী নজরুল ইসলামের নারী কবিতা। কাজী নজরুল ইসলাম নামটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি আমরা কার কথা বলছি। হ্যাঁ, আমরা আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলছি। আমি যেই পোস্টারটা দেখিয়েছি সেখানে কাজী নজরুল ইসলামকে আমরা দেখেছি। তিনি সাহিত্য জগতের, বাংলা সাহিত্য জগতের তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি একজন বাংলা সাহিত্যকে বাংলা সাহিত্যে একজন অসাম্প্রদায়িক কবি, যিনি কোনো সম্প্রদায় ভেদাভেদ করেননি, যার কাছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মূল্য ছিল এবং তিনি সকলের অধিকার নিয়ে কথা বলেছেন, যার কারণেই তাকে বলা হয় বিদ্রোহী কবি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নিই। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি হিসেবে পরিচিত এবং তিনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে
1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দশম শ্রেণীতে পড়া অবস্থায় যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সে সময় তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কবি কাজী নজরুল ইসলাম চলে আসেন, বাঙালি পল্টন থেকে চলে আসেন, সেনাবাহিনী থেকে চলে আসেন, এসে তিনি সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সে সময় বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। তারপরেই তার কবি হিসেবে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। বিদ্রোহী কবিতাটি তাকে একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি দিয়েছে। বিদ্রোহী কবিতাটিতে তিনি বলেছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এই লাইনটি যে তিনি উৎপীড়িত অর্থাৎ যারা সমাজে নিগৃহীত, যারা অবহেলিত, তাদের ক্রন্দন তিনি কি করছেন, সহ্য করতে পারছেন না। তো বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। 1919-এর পরে যখন তিনি বাঙালি পল্টন থেকে চলে আসেন, এসে যখন তিনি সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন, 1921 সালে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থে বিদ্রোহী কবিতাটি পাওয়া যায়। তাছাড়া তিনি মাত্র 43 বছর বয়সে সাহিত্যের অনেক অবদান রাখার পরে মাত্র 43 বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং সাহিত্য জগৎ থেকে বিদায় নেন। তার উল্লেখযোগ্য সাহিত্যে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো অর্থাৎ তিনি সাহিত্য জগতে কবিতা লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন। আমরা তার কিছু কাব্যগ্রন্থের নাম, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার উপন্যাসগুলো মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। তার নাটক শিউলিমালা, আলেয়া, মধুমালা। তাহলে সাহিত্য জগতে আমরা তার বেশ কিছু কাব্যগ্রন্থের নাম জানলাম, আমরা তার উপন্যাসের নাম জানলাম, আমরা তার নাটকের নাম জানলাম। এছাড়া তিনি অসংখ্য গান রচনা করেছেন। গানের জগতের একটা ধারাই আছে নজরুল সঙ্গীত বা নজরুল গীতি। তিনি নিজস্ব ঢঙে কিছু গান লিখেছেন, তার গানের সংখ্যাও অনেক। এছাড়া তিনি গানের জগতে ইসলামী গান রচনা করেছেন, তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন। 1972 সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1974 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে এই হচ্ছে আমাদের যে কবি পরিচিতিটা আছে বইয়ে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সেটা জেনে নিলাম। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন কবি, একজন সঙ্গীতজ্ঞ, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, অর্থাৎ সাহিত্যের প্রায় সকল শাখাতেই তার অবদান। তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পরেই তিনি সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করতে পারেন এবং তাকে সবাই তিনি সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। তারপরে 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকাতে। তো এই হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের কবি পরিচিতিটা। এইবার আমরা চলে যাই আমাদের কবিতা নারীতে। আমরা এখন নারী কবিতাটি আমি একটু পড়ব, তোমরা একটু মন দিয়ে শোনো। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কতক্ষণ দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হইয়াছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী।
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি, কাহারও উঠেছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তাহলে নারী কবিতাটা আমি একবার পড়লাম, তোমরা নিজেরা পড়বে। এবার আমরা যাব এই কবিতাটার ব্যাখ্যায়, বিশ্লেষণে। কবি কাজী নজরুল ইসলামকে আগেই আমরা বলেছি তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি অসাম্প্রদায়িক একজন কবি। তো এই কবির বৈশিষ্ট্যই হচ্ছে সাম্যবাদিতা, অর্থাৎ সমতা আনা। তিনি সমাজের সকলের মধ্যে সমতা আনতে চেয়েছেন। তার দৃষ্টিতে একটা সমাজে যদি কেউ কোনো একটা শ্রেণী পিছিয়ে থাকে, তাহলে সেই সমাজ কখনোই একটা সমৃদ্ধশালী সমাজ বা দেশ হতে পারবে না। যদি কোনো একটা শ্রেণীকে উৎপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, অবহেলা করা হয়, তাহলে সে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানব জাতির মধ্যে দুইটা শ্রেণী, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। সেখানে পুরুষরা যদি খুব বেশি এগিয়ে যায় আর নারীরা যদি খুব বেশি পিছনে পড়ে থাকে, তাহলে অবশ্যই সেই সমাজ কখনোই উঁচু স্তরে পৌঁছতে পারবে না। সেই সমাজ, সেই রাষ্ট্র কখনোই উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না। এই কথাটি কবি কাজী নজরুল ইসলাম উপলব্ধি করেছিলেন অনেক আগেই। তো সেই যে কথাটা আমরা জানি যে তৎকালীন সময়ে কিন্তু বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত, অর্থাৎ একজন নারী হয়ে তিনিও সেই কথাটি উপলব্ধি করেছিলেন এবং নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন। তাহলে এই যে অবদান, নারীর অবদান, নারীও যে কোনো অংশে পিছিয়ে থাকে না, সে যে পিছিয়ে যদি তাকে সামনে সুযোগ করে দেওয়া হয়, যদি তাকে কাজে লাগানো হয়, সেও যে সমাজের জন্য কোনো অনেক অবদান রাখতে পারে, আমরা বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম বা অন্যান্য নারীদের অবদানগুলো দেখে আমরা বুঝতে পারি। তাহলে এই কথাটাই আসলে নারী কবিতার মূল বিষয়বস্তু। প্রথমে কবি বলেছেন সাম্যের গান গায়, অর্থাৎ তিনি সমতার কথা বলেন, তিনি সকলের অধিকারের কথা বলেন। একটা সমাজে সবাই সমান অধিকার পাবে, সবাই সমানভাবে সামনে এগিয়ে যাবে, এটাই তার প্রত্যাশা। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ কবির চোখে পুরুষ রমণী অর্থাৎ নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। তিনি সবাইকে সমান চোখে দেখতে চান। তিনি বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই যে পৃথিবীতে ভালো ভালো কাজ, তার সবগুলোর অবদান কি কেবলমাত্র পুরুষের? অবশ্যই না, এখানে নারীদেরও অবদান রয়েছে। এরপরে বলেছেন জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। বলতে চেয়েছেন কবি যে পৃথিবীতে যত যত বড় বড় অভিযানগুলো আমরা দেখতে পাই, বড় বড় কাজগুলো দেখতে পাই, এগুলো কি কেবলমাত্র পুরুষেরই কাজ? না, এখানে মা, বোন, বধূ সবারই অবদান আছে। যদি একজন মা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন, তাহলে কি সে একটা সন্তান সঠিকভাবে বেড়ে উঠবে? আর যদি সে সঠিকভাবে বেড়ে উঠতে না পারে, তাহলে কি সে একজন বীর বা সে একজন সমাজের জন্য কিছু করার উপযুক্ত হয়ে উঠবে? যদি মা তাকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারেন, মা যদি তার সঠিক যত্ন না নেন, মা যদি তাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারেন, অবশ্যই পারবেন না। তার মানে পিতার পাশাপাশি মাতারও যে অবদান আছে, কবি এই কথাটাই এখানে বোঝাতে চেয়েছেন। কোন রণে কতক্ষণ দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। এই লাইনটি দিয়ে কি বোঝানো হয়েছে? এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে যে এই যে যুদ্ধ বিগ্রহ এই যে আমরা দেখতে পাই বা বড় বড় অবদানগুলোতে পুরুষের নাম লিখে রাখা হয়, কিন্তু কত নারীর যে এখানে অবদান আছে এগুলো কি লিখে রাখা হয়? লিখে রাখা হয় না। তাই কবি বলছেন যে এই যে নারী পুরুষের অবদান রয়েছে সমাজে, সকল ক্ষেত্রেই যে নারী পুরুষের অবদান, সেগুলোতে যেন নারীকেও স্বীকৃতি দেওয়া হয়, তার অবদানের স্বীকৃতি দেওয়া হয়, এটাই কবির প্রত্যাশা। এরপরে বলেছেন কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে এই যে একজন পুরুষ কখনোই একা এগিয়ে যেতে পারে না। যদি তার মা,
তার বোন, তার স্ত্রী, তার পরিবারের সব সদস্য যদি তাকে সহায়তা না করে, তাহলে সেই পুরুষ কখনোই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তেমন কোনো অবদান রাখতে পারবে না। সকলের সহযোগিতাতেই একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে থাকতে পারে। এরপরে যেটা বলেছেন যে এমন এক সময় ছিল যে সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। একটা সময় ছিল নারীরা কি ছিল? গৃহে বন্দী ছিল, নারীরা দাসীর মতো ছিল, কিন্তু এখন আর সেই যুগ নাই। আজকে সাম্যের যুগ, মানবতার যুগ, মানুষের যুগ। এখানে সকল মানুষের সমান অধিকার। নারীর যেরকম, পুরুষের যেরকম অধিকার, নারীরও সেই রকম অধিকার। তাহলে এই কবিতাটি আমরা এতক্ষণ আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে বুঝালাম। তার মূল কথা হচ্ছে সমাজে নারী পুরুষ সকলেরই সমান অধিকার রয়েছে, সকলেরই সমানভাবে এগিয়ে যাওয়া উচিত। তাহলেই একটা সমাজ, একটা রাষ্ট্র ভালোভাবে গড়ে উঠবে, আমাদের প্রজন্ম ভালোভাবে গড়ে উঠবে। তাহলে কবিতাটি আমরা আসলে বিষয়বস্তু বুঝেছি, আমরা কবি পরিচিতি জানলাম, কবিতাটি পাঠ করলাম, কবিতার বিষয়বস্তু জানলাম। এখন আমরা চলে যাব কিছু শব্দের অর্থে এবং পরবর্তীতে আমরা একটা প্রশ্নও দেখে নিব। এই কবিতাটিতে কি কি শব্দ আছে যেটা আমাদের জানা খুব জরুরি। প্রথমে আছে সাম্যে, সাম্যের শব্দ, সাম্যের গান গাই। সাম্য শব্দটির অর্থ কি? সাম্য শব্দটির অর্থ হচ্ছে সমতা। সাম্য শব্দটির অর্থ সমতা। কবি বলেছেন সাম্যের গান গাই, তিনি সমতার কথা বলছেন, তিনি সকলের সমান অধিকারের কথা বলেছেন। এরপরে আমরা বলতে পারি যে কোন লাইনটা আছে বা কোন শব্দটা। যেমন ধরো রণে, রণ শব্দের অর্থ যুদ্ধ, বা আমরা বলতে পারি যুদ্ধ বা লড়াই। এছাড়া আমরা আরেকটা শব্দ বলতে পারি, কত নারী দিল সিঁথির সিঁদুর। এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে? কত নারী দিল সিঁথির সিঁদুর। এখানে এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে বা এই লাইনটির অর্থ হচ্ছে যে কত নারী যে মানে তার স্বামী যুদ্ধে গিয়েছে বা ভালো কোনো কাজে গিয়ে হারিয়ে গেছে, বা কত নারী যে বিধবা হয়েছে, স্বামীকে হারিয়েছে, তারপরে সে অনেক সংগ্রাম করে তার সন্তানদেরকে মানুষ করেছে, সমাজের জন্য কিছু করছে। তো এই অবদানগুলো, কত নারী যে সমাজের, রাষ্ট্রের কাজে গিয়ে নিজেরা বিধবা হয়েছে, এই কথাগুলো কি আমাদের ইতিহাসে লেখা আছে? লেখা নাই। এই কথাগুলো খুব বড় করে ইতিহাসে লেখা নাই। এই কথাটাই এখানে বলা হয়েছে, কত নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ অসংখ্য নারী হারিয়েছে তাদের স্বামীকে। এরপরে আমরা আরেকটা পাই, যেমন ধরো ডঙ্কা। ডঙ্কা শব্দটার অর্থ, ডঙ্কা শব্দের অর্থ জয় ঢাক, অর্থাৎ উঠেছে ডঙ্কা বাজি, অর্থাৎ জয় ঢাক বেজে উঠেছে, এখন নারীরাও জেগে উঠেছে। তাহলে আমরা বেশ কয়েকটা শব্দ পেয়েছি। সাম্য শব্দের অর্থ সমতা, আমরা পেয়েছি রণ, যুদ্ধ বা লড়াই, কত নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ অসংখ্য নারী বিধবা হয়েছে, তাদের স্বামীরা সমাজের, রাষ্ট্রের জন্য অবদান রাখতে গিয়ে সেই নারীদের যে সিঁথির সিঁদুর হারিয়েছে, অর্থাৎ তারা যে বিধবা হয়েছে, কথাটা বলা হয়েছে। ডঙ্কা শব্দের অর্থ জয় ঢাক, অর্থাৎ নারীরাও এখন জয়, মানে তারাও এখন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অবদান রাখছে। এভাবে আমরা কিছু শব্দের অর্থ জানলাম। তাহলে কবি পরিচিতি গেল, কবিতাটি পাঠ হলো, কবিতাটির বিষয়বস্তু, মূল ভাবটা আমরা তুলে ধরেছি, আমরা কিছু শব্দের অর্থ দেখলাম। এখানে কি তোমাদের কাছে কঠিন কিছু মনে হচ্ছে? কঠিন কিন্তু কিছু না। এবার আমরা এখানে একটা প্রশ্ন যদি দেখি সৃজনশীল, তাহলে আমরা কি দেখব? আমরা বলতে পারি যে আমাদের প্রথমেই কয়েকটা বহু নির্বাচনী যদি আমরা দেখে নিই, কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? লেখক কবি পরিচিতিটা যখন দেখিয়েছে মনে আছে কত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন? হ্যাঁ, 1946
1976 সালে। তাহলে আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে 1919, 1972, 1975, 1976। কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বীরের স্মৃতির স্তম্ভের গায়ে কোনটি লেখা নাই? প্রশ্নটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নাই? বনের সেবা, নারীর সিঁথির সিঁদুর, ভগ্নীর আত্মত্যাগ, বধূদের আত্মত্যাগ। কোনটি লেখা নাই? কত নারী দিল সিঁথির সিঁদুর, কত লেখা নাই তার পাশে। অর্থাৎ নারীর সিঁথির সিঁদুর এ কথাটি বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লেখা নেই। তাহলে আমরা দুইটা বহু নির্বাচনী দেখলাম। এবার আমরা দেখব সৃজনশীলের, আমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উদ্দীপকটা আমি পড়ছি। এই সৃজনশীল প্রশ্নটা একটু পড়ছি। নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা। একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। তাহলে আমরা একটা উদ্দীপক করলাম, আমরা জানলাম আনোয়ারা নামক একজন যিনি প্রশাসনের কর্মকর্তা, তিনি কি করেছেন, বিভিন্ন জায়গায় পুরুষের পাশাপাশি তিনি তার মেধা মনন দিয়ে তিনি তার কাজে এগিয়ে গেছেন। নারী বলে তাকে কোথাও কোনো সমস্যায় পড়তে হয়নি। অর্থাৎ এই উদ্দীপকটা দিয়ে আমরা এটাই বুঝতে পারছি, মানুষ যদি তার মেধা তার যোগ্যতা দিয়ে কাজে এগিয়ে যায় তাহলে নারী পুরুষ এখানে কোনো সমস্যা না, যদি সে সঠিকভাবে তার কাজটা করতে পারে। এবার আমরা প্রশ্নে যাই। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলতো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম যেই সৃজনশীল প্রশ্নের প্রথম ক নাম্বারের যেই জ্ঞানমূলক প্রশ্নটা আছে তার উত্তর আমরা জেনে গেলাম। এটা জানার জন্য আমাদের সরাসরি বইয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্নটা, কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন? এটার জন্য আমাদের কবিতাটা বুঝতে হবে, কবিতাটা বুঝে নিতে হবে। আমাদের এখানে হবে 4 থেকে 5 লাইন আমরা এখানে লিখব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও। উদ্দীপকে আমরা যে চরিত্রটা পেয়েছি সেটার নাম আনোয়ারা। এখানে কি হয়েছে, তার কর্মযজ্ঞে, অর্থাৎ তিনি যে একজন প্রশাসনিক কর্মকর্তা, তিনি যে কাজ করতে গিয়েছেন তার বর্ণনা আমরা পেয়েছি। তাহলে নারী কবিতায় যে কবি বলেছেন নারীদেরও অবদান আছে, নারীরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। যদি নারীরা সঠিকভাবে কাজ করতে পারে, তাদের মেধা যোগ্যতায় তাদেরকে যদি সঠিক সুযোগ দেওয়া হয়, তারাও যে সমাজে অবদান রাখতে পারে। 3 নাম্বার প্রশ্নটাতে আমরা এগুলো দিতে পারি। উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি ব্যঙ্গময়। বক্তব্যটি বিশ্লেষণ করো। বলেছেন উদ্দীপকে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মযজ্ঞের বর্ণনা বলা হয়েছে, কিন্তু উদ্দীপক থেকে আরো বেশি মনে হয় প্রকাশিত নারীর অধিকারগুলো কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটাই। তাহলে তুমি এটার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটা নিজের মতামত এখানে প্রকাশ করবে। তাহলে আমরা কবি পরিচিতি জানলাম, আমরা নারী কবিতার বিষয়বস্তুটা জানতে পারলাম, আমরা কিছু শব্দের অর্থ, লাইনের ব্যাখ্যা জানলাম, আমরা প্রশ্ন দেখলাম। তাহলে কি খুব কঠিন মনে হচ্ছে? একেবারেই না, খুবই সহজ একটা কবিতা। তাহলে আমরা চট করে আবারও পুরো জিনিসটা একবার বুঝে নিই। নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা, এটা তার সাম্যবাদী কাব্যগ্রন্থের একটা কবিতা। তো এই কবিতাটার আমরা প্রথমেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। কবি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িক কবি হিসেবে পরিচিত এবং তিনি আমাদের দেশের জাতীয় কবি। তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি 10ম শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধের বাঙালি পল্টনে যোগদান করেন। 1919 খ্রিস্টাব্দে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তিনি কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন।
1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় তার 1921-এর কিছু আগে বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে সাহিত্যিক হিসেবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় তার বিদ্রোহী কবিতাটি। এছাড়া তিনি সাহিত্য জগতে কবিতা, গান, নাটক, এমনকি সঙ্গীত জগতের একটি আলাদা ধারা তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি একাধারে কবি, একাধারে তিনি ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং তিনি নিজেও অনেক গান গেয়েছেন। তিনি নিজে খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। তিনি 43 বছর বয়সে কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবেই তাকে সাহিত্য জগৎ থেকে বিদায় নিতে হয়। 1972 সালে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। 1974 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 1976 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো গেল আমাদের কাজী নজরুল ইসলামের ছোট্ট করে বলা জীবনী। তার জীবনী কিন্তু আরও ব্যাপক। এবার আমরা যাই নারী কবিতায়। নারী কবিতায় কবি সমাজের নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলেছেন, সমাজে যে তারা অবদান রাখতে পারেন তার উল্লেখ করেছেন এবং সমাজে অনেক ক্ষেত্রে তারা যে পিছিয়ে আছেন সেটাও উল্লেখ করেছেন। তো তাদের জন্য জায়গা করে দিতে হবে অথবা নারীরা তাদের মেধা, মনন, যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে। এরপরে আমরা কিছু শব্দের অর্থ দেখলাম। সাম্য, সমতা, রণ, যুদ্ধ বা লড়াই। কত নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ অসংখ্য নারী তাদের বিধবা হয়েছেন বিভিন্ন কাজে, যখন তাদের রাষ্ট্রের কাজে, সমাজের কাজে তাদের স্বামীদেরকে হারিয়ে। এছাড়া আরও কিছু লাইন আছে। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ নারী কি করেছেন? কখনোই কোনো পুরুষ বিজয়ী হতে পারবে না যদি তার সমাজ, তার পরিবার তাকে সহায়তা না করে। তো পরিবারে কে আছে? মা আছে, ভগ্নী আছে, তার বধূ আছে, তার কন্যা আছে। তারা যদি প্রেরণা না দেয় তাহলে কোনো পুরুষ কখনোই জয়ী হতে পারে না, অর্থাৎ তাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। তাহলে আমরা বিস্তারিত জানলাম কবিতাটি। আমরা কিছু প্রশ্ন দেখেছি, বইয়ের যে সৃজনশীল উদ্দীপক দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, সেটাও আমরা জানলাম। তাহলে আমরা আজকে নারীদেরকে নিয়ে কথা বললাম, নারীদের অবদানের কথা বললাম। আশা করি বিশ্বের সকল নারী তারা এগিয়ে যাবে তাদের মেধা, মনন, যোগ্যতায়। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো। সামনে আরও অন্য কোনো কবিতা নিয়ে, আরও কোনো নারীদের অবদান নিয়ে বা নারীদের কাজ নিয়ে আমরা হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।